আহ, এখন আমরা বেসিক্যালি স্পন্দন গতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্পন্দন গতিটা কি? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণার গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকে, তাহলে ওই কণার গতিকে আমরা স্পন্দন গতি বলে থাকি। যেমন তুমি এই গ্রাফটার ক্ষেত্রে চিন্তা করে দেখো, এই গ্রাফটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এইটা দেখতে পাচ্ছি যে গ্রাফটার অর্ধেক সময় তুমি দেখো তো, এই যে অর্ধেকটা সময় সে ঋণাত্মক দিকে নিচের দিকে আছে, আর এই যে অর্ধেকটা সময় এই সময়টা সে উপরের দিকে আছে। আবার এই অর্ধেকটা সময় সে নিচের দিকে, আবার এই অর্ধেকটা সময় সে উপরের দিকে আছে। মানে তুমি যতই সামনের দিকে আগাবা, তুমি খেয়াল করবা যে অর্ধেকটা সময় নিচের দিকে থাকে, বাকি অর্ধেকটা সময় উপর দিকে থাকে। অথবা ব্যাপারটা এমনও হতে পারে যে অর্ধেকটা সময় ডানে থাকবে, অর্ধেকটা সময় বামে থাকবে। তাহলে যদি এমন ভাবে এই কণার গতিটা চলে যে অর্ধেকটা সময় এক সাইডে থাকবে সাম্য বিন্দুর, অবশ্যই সাম্যবিন্দু মানে যে বিন্দুতে সে স্থির ছিল। আমি ধরে নিচ্ছি একটা স্প্রিং, হ্যাঁ, একটা স্প্রিং কে আমরা এখানে আলোচনা করছি। স্প্রিংটাকে তুমি এখানে রেখেছো, সিম্পলি স্প্রিংটা কিন্তু এভাবেই থাকবে। তুমি যদি তাকে কোন রকম সরণ না ঘটাও বা তাকে সংকোচন বা প্রসারণ না ঘটাও, এই স্প্রিংটা যেরকম ছিল আজীবন সে এরকমই থাকবে। এখন আমরা কি করলাম? স্প্রিংটাকে আমি টেনে লম্বা করে দিলাম। যদি আমরা স্প্রিংটাকে লম্বা করে এই পর্যন্ত নিয়ে আসি, তখন দেখো কি করবে, সেই স্প্রিংটা এখান থেকে আবার সে উপরের দিকে যাবে। উপরের দিকে গিয়ে স্প্রিংটা এই যে এতটুকু এতটুকু চলে আসবে, মানে সংকুচিত হবে, আবার সে প্রসারিত হবে, সংকুচিত হবে, আবার সে প্রসারিত হবে। এখন তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখবা যে এই যে বিন্দুটা এটা ছিল সাম্য বিন্দু, তাই না? তাহলে সাম্য বিন্দুর অর্ধেকটা সময় নিচে ছিল, সাম্য বিন্দুর অর্ধেকটা সময় উপরে ছিল, তাই না? তাইলে আমরা বলতে পারতেছি পর্যায়কালের অর্ধেকটা সময় সে নিচে ছিল, অর্ধেকটা সময় সে উপরে ছিল। এই জন্য এই যে গতিটা, এই যে তোমার মুভমেন্টটা, এই যে গতিটা, সেটাকে আমরা স্পন্দন বলে থাকি, ঠিক আছে? বাস্তব উদাহরণ হলো স্পন্দন। আবার দেখো সরল দোলকের কথা চিন্তা করো। সরল দোলককে আমরা এখানে আঁকলাম। সরল দোলক এটা তুমি যদি এইভাবে রেখে দাও, তাহলে এই বিন্দু থেকে সে কখনোই কিন্তু মুভ করবে না। তাহলে এটাকে আমরা সাম্য বিন্দু বলতে পারি, এটাকে আমরা সাম্য বিন্দু বিবেচনা করতে পারি। এখন এই সরল দোলককে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখন আমরা ছেড়ে দিলাম, সরল দোলকটা এইভাবে দুলতে 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 এখানে চলে আসবে। তাহলে এখানে যখন চলে আসবে, তারপরে সে কিন্তু এখানে স্থির থাকবে না, সে আবার ঘুরে এখানে আসবে, আবার ঘুরে সে এখানে আসবে, মানে সেরকম দুলতেই থাকবে। একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে। তো এই যে বিন্দুটা সাম্য বিন্দু, এই সাম্য বিন্দুর বামেও ছিল, সে ডানেও ছিল। তাহলে অর্থাৎ বলতে পারি সাম্য বিন্দুর দুই পাশে সে স্পন্দিত হয়ে সে দুলছে। এই জন্য এই ধরনের গতিকে আমরা বলে থাকি স্পন্দন গতি। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। দেন সরল ছন্দিত স্পন্দন। আচ্ছা, তাহলে সরল ছন্দিত স্পন্দন কি? আগে আমরা বৈশিষ্ট্যগুলো জানি, এর পরবর্তীতে আমরা সরল ছন্দিত স্পন্দন সম্পর্কে ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সরল ছন্দিত স্পন্দনকে হতে হলে প্রথমেই এটাকে অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি হতে হবে। তাহলে সরলছন্দিত স্পন্দন গতির প্রথম শর্ত হচ্ছে এটিকে অবশ্যই একটি পর্যায়বৃত্ত গতি হতে হবে। 2 নাম্বার, এটিকে অবশ্যই স্পন্দন গতি হতে হবে। ঠিক আছে? তাহলে পর্যায়বৃত্ত গতি আমরা কি পড়েছিলাম? পর্যায়বৃত্ত গতি আমরা পড়েছিলাম যে যদি এমনটা হয় যে আমরা কি করছি, একটা বস্তুর গতিটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করতেছে, তাহলে সেই গতিকে বলে পর্যায়বৃত্ত গতি। আর ওই পর্যায়বৃত্ত গতি যদি এমন হয় যে অর্ধেকটা সময় সে সাম্যবিন্দুর এক পাশে থাকবে, বাকি অর্ধেকটা সময় সে সাম্যবিন্দুর আরেক পাশে থাকবে, তখন এই ধরনের গতিকে আমরা বলবো স্পন্দন গতি। ঠিক আছে? আচ্ছা, তাহলে সরলরৈখিক গতি, স্প্রিং এর গতির কথা চিন্তা করে দেখো, স্প্রিং এর গতি সেটা কি সরল রৈখিক গতি ছিল না?
সে সোজা নিচের দিকে নেমেছে, সে সোজা উপরের দিকে উঠেছে। তাহলে এই ধরনের গতিকে বলবো হচ্ছে আমরা সরল রৈখিক গতি। তারপর দেখো তোমার ত্বরণের মান সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। আমি একটু খেয়াল করে দেখি ব্যাপারটাকে। আমি এখন একটু অল্প একটু আলোচনা করছি, বাট ডিটেল আলোচনা করব যখন আমরা ইনশাল্লাহ এটা থিওরি পড়াবো। একটা স্প্রিং এর কথা আমরা চিন্তা করে দেখি। আমি আবার একটা স্প্রিং কে এঁকে নিলাম। স্প্রিংটাকে আমরা কি করছি, স্প্রিংটাকে আমরা টেনে ফার্স্টে লম্বা করে নিচ্ছি। লম্বা করার পর আমি তাকে ছেড়ে দিলাম, তখন কি হবে, স্প্রিংটা এইভাবে করে সংকুচিত হয়ে যাবে। স্প্রিংটা এই যে নিচ থেকে সে উপরে গিয়ে সে সংকুচিত হয়ে যাবে। এবং এই যে সংকুচিত অবস্থা, এই সংকুচিত অবস্থার পর দেখো তার বেগ, এখানে কিন্তু তার তার বেগটা কমতে 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 আমার কি হয়ে গেল, জিরো হয়ে গেল বেগটা, তাই না? জিরো হয়ে আবার দেখো ঋণাত্মক দিকে মানে উল্টা দিকে, মানে সে যে দিকে মুভ করেছে তার উল্টা দিকে কিন্তু আবার বেগ বৃদ্ধি শুরু হয়, তাই না? তাহলে আমরা মনে ধরে নিচ্ছি এই একদম এই জায়গাতে বেগ ছিল হচ্ছে আমার, মনে করি আমার 10 মিটার পার সেকেন্ড আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা উপরে উঠে তার বেগটা হ্রাস পেল। তাহলে 10 মিটার পার সেকেন্ড থেকে তার বেগ হয়ে গেল 0 মিটার পার সেকেন্ড। তাহলে বেগটা হ্রাস হলো। তাহলে বেগ ত্বরণটা সেটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাই না? এবং তার চেয়ে বড় কথা আমার স্মরণ কিন্তু বাড়তেছে, তাই না? তুমি দেখো যে এটা তো জিরো, তাই না? এর সাম্যাবস্থান ছিল এটা। তাহলে এখান থেকে যখন উপরে উঠলো, এই কথার মানেটা কি, এখান থেকে উপরে ওঠার মানে হচ্ছে যে তার স্মরণ হয়েছে, তাই না? তাহলে দেখো ত্বরণ ঋণাত্মক হয়েছে কিন্তু তার স্মরণ কিন্তু হয়েছে, তাই না? আবার দেখো যখন সে নিচের দিকে নামতেছে, নিচের দিকে যখন যাচ্ছে, কেন নিচের দিকে যাচ্ছে, কারণ ওই যে বললাম তার স্মরণ যেদিকে হবে ত্বরণ তার বিপরীতে কাজ করবে। সরণ কোন দিকে হচ্ছে, উপর দিকে। ত্বরণ কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। এই জন্য সে উপরে উঠেই আবার সে নিচের দিকে নামা শুরু করলো। আবার দেখো নিচের দিকে যখন সে নামলো, এখান থেকে যখন নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামার পর এখানে এসে তার বেগ হয়ে যাবে আবার জিরো। সরণ হইলো কোন দিকে, নিচের দিকে। ত্বরণ কাজ করবে কোন দিকে, উপরের দিকে। এই জন্য আবার সে বিপরীত দিকে গতিশীল হবে। বিপরীত দিকে গতিশীল হয়ে আবার যখন এখান থেকে যখন সে উপরের দিকে উঠবে, আবার কি হবে, তার সরণ উপরের দিকে হচ্ছে, ত্বরণ উল্টা দিকে কাজ করবে। এই জন্য এখানে এসে তার বেগ জিরো হয়ে যাওয়ার পরে সে আবার নিচের দিকে নামবে। অর্থাৎ এই কথার মান হচ্ছে ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবং কি মুখী বলতো, বিপরীতমুখী। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিপরীতমুখী হতে হবে। এই বিপরীতমুখী না হলে কখনোই সেটা সরল স্পন্দন গতি হবে না। ত্বরণ সবসময় একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হয়। তুমি খেয়াল করো, তুমি যখন উপরে উঠেছিলে তুমি কিন্তু সাম্য বিন্দুর দিকে গিয়েছিলে। আবার নিচে যখন নেমেছিলে ঘুরে আবার কোথায় আসছো, সাম্য বিন্দুতে আসছো না? আবার যখন উপরে উঠেছো ঘুরে কোথায়, সাম্য বিন্দুতে আসছো। তুমি যখন আবার নিচে যাবা, উপরে এটাকে এখানে গিয়ে আবার তুমি সাম্য বিন্দুর দিকে যাবা। অর্থাৎ হোয়ারএভার ইউ গো, তুমি যেখানেই যাও না কেন, তুমি উপরে যাও কিংবা নিচে যাও, এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার একমাত্র দিক থাকবে সাম্য বিন্দু। ঠিক আছে? তুমি দেখো এই থেকে এটা এটা ছিল সাম্যবিন্দু, আমি নিচের দিকে টেনে তাকে ছেড়ে দিয়েছি, বাট সে সাম্যবিন্দু হয়ে উপরে যাবে, আবার উপর থেকে সাম্যবিন্দু হয়ে নিচে যাবে, আবার সে নিচ থেকে সাম্যবিন্দু হয়ে উপরে যাবে। ঘটনাটা হচ্ছে যে সে সাম্যবিন্দুতে একটা বেগ থাকার কারণে সে সেখানে স্থির হতে পারছে না। যদি সে কোনোভাবে এখানে স্থির হতে পারতো সে আর উপরে যাইতো না। কিন্তু তার বেগ থাকার কারণে তার মধ্যে একটা গতি জড়তা কাজ করছে। এই গতি জড়তার জন্য সে উপরের দিকে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা আশা করি এই এতটুকু কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা সরল স্পন্দন গতির একটা গ্রাফ। হ্যাঁ, এটা জাস্ট যা যা বলেছি সেই জিনিসটা আছে। এটা একটা পর্যায়বৃত্ত গতি, অর্ধেক সময় উপরে অর্ধেক সময় নিচে, তাই বলে এটা একটা স্পন্দন গতি। ঠিক আছে? এবং এইটা কেন সরলরৈখিক গতি এটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো তুমি এই পর্যায়বৃত্ত গতি আমরা যে বৈশিষ্ট্যগুলো লিখেছি সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখেই সংজ্ঞাটা দিব। পর্যায়বৃত্ত গতি লিখেছি, গতি সম্পন্ন কোনো কণার যদি সরলরৈখিক হয় সেটাও লিখেছি।
ত্বরণ সাম্যাবস্থার সমানুপাতিক এবং বিপরীতমুখী হতে হবে। কথাটা এখানে লেখা নেই, বাট অবশ্যই তোমরা এখানে বিপরীতমুখী কথাটা লিখে নিবে। তাহলে সাম্যাবস্থা শুধু সমানুপাতিক বললেই হবে না, এবং সমানুপাতিক ও বিপরীতমুখী বলতে হবে, বিপরীতমুখী বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবং দিক সর্বদা সাম্যাবস্থার অভিমুখী হয়, তাহলে ওই বস্তু কণার গতিকে সরল স্পন্দন গতি বলা হয়। ঠিক আছে। তাহলে এই যে গতিটা আমরা দেখছি, এটা হচ্ছে এক ধরনের সরল স্পন্দন গতি। ঠিক আছে।